ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য দ্রোনাস। থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে আজকে কিসের ক্লাস হবে। ডব্লিউবিসিএস মেন্সের উপরে আমরা একটা সিরিজ চালাচ্ছিলাম ম্যাথসের প্র্যাকটিস সেটের। তো এর আগে চারখানা ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের ফিফথ ক্লাস হবে। ডব্লিউবিসিএস আবার বল দিচ্ছি, ডব্লিউবিসিএস মেন 2021 2020, ডব্লিউবিসিএস মেন 2020 ম্যাথসের প্র্যাকটিস সেট, ম্যাথ প্র্যাকটিস সেট, প্র্যাকটিস সেট 5 নম্বর প্র্যাকটিস সেট, ঠিক আছে। আচ্ছা, তার আগে নেক্সট আমরা দেখে নিই। তোমরা জানো যে ডব্লিউবিসিএস প্রিলিম 2021-এর উপর দাদুনাজের অনলাইন বাংলা মাধ্যমে অনলাইন লাইভ ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। 7ই আগস্ট থেকে শুরু হয়ে গেছে। খুবই স্বল্প মূল্যে আমরা এই কোর্সটা করছি। যারা যারা ডব্লিউবিসিএস 2021-এর প্রিলিম লক্ষ্য করছো তারা এই ব্যাচটাতে জয়েন করতে পারো, ঠিক আছে। চলো আর কথা না বাড়িয়ে আমরা আমরা আজকে আমাদের অঙ্কটা শুরু করি। তো আজকের যে ফার্স্ট কোশ্চেন, যে ফার্স্ট প্র্যাকটিস সেটের আজকে ফার্স্ট কোশ্চেন দেখা যাক কি বলছে। দ্য ডায়ামিটার অফ টু সিলিন্ডার হুজ ভলিউম আর ইকুয়াল আর ইন দ্য রেশিও 3:2, দেয়ার হাইট উইল বি ইন দ্য রেশিও। ঠিক আছে, বলছে দুটো সিলিন্ডারের ভলিউম মানে আয়তন সমান এবং তাদের যে ডায়ামিটার ব্যাসের যে অনুপাত সেটা দেওয়া আছে 3:2। তোমাকে বলছে তাদের দৈর্ঘ্যের অনুপাত বার করতে। আচ্ছা, তার আগে আমাদের কি জানতে হবে? ভলিউম অফ সিলিন্ডারের ফর্মুলাটা কি? ভলিউম অফ সিলিন্ডার ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর হলো ব্যাসার্ধ রেডিয়াস এবং এইচ হলো উচ্চতা। তো এখানে তো দুখানা সিলিন্ডার আছে এবং তাদের ডায়ামিটারও আলাদা আলাদা এবং তাদের উচ্চতাও আলাদা আলাদা। ডায়ামিটারের রেশিও দিয়ে দিয়েছে। ডায়ামিটারের রেশিও কত দিয়েছে? 3:2। কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের রেডিয়াস দরকার। আচ্ছা, ডায়ামিটারের রেশিও আর রেডিয়াসের রেশিও সমানুপাতিক হয়। তার মানে ডায়ামিটারের রেশিও যদি 3:2 হয়, তাহলে রেডিয়াসের রেশিও মানে ব্যাসার্ধের অনুপাতও কত হয়ে যাবে? 3:2। তো আমি ধরে নিলাম প্রথমটার যে ব্যাসার্ধ সেটা r1, পরেরটার হলো r2 এবং আমাদের বার করতে দিয়েছে কি h1:h2, এটা বার করতে দিয়েছে। ক্লিয়ার? এবার আমরা চলে যাই কোশ্চেনের আসল অংশে। ভলিউম বলতে সমান আছে। আচ্ছা, তাহলে প্রথমটা যদি r1 ব্যাসার্ধ এবং h1 যদি উচ্চতা হয়, তাহলে প্রথমটার আয়তন কত হবে? পাই r1 স্কোয়ার h1, আর দ্বিতীয়টার কি হবে? পাই r2 স্কোয়ার h2। ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী এরা দুইজন সমান। এবার যদি সমান হয় তাহলে কি করব? এটা কেটে গেল। r1 এর মান কত? 3, তাহলে 3 স্কোয়ার h1। r2 এর মান কত? 2, 2 স্কোয়ার h2। তাহলে 9h1 সমান সমান 4h2। তোমাকে বলছে h1/h2 বার করতে, দ্যাট ইজ 4/9। তার মানে 4:9 উইল বি দ্য কারেক্ট আনসার। অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে কোশ্চেনটা। এটা আমি পুরো ডিটেলে ফর্মুলা ওয়াইজ পরপর পরপর গিয়ে করলাম, তোমরা সরাসরিও করতে পারো। এই যে ডায়ামিটার রেশিও বা রেডিয়াসের রেশিও যেটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার যদি ভলিউম সমান হয়, যদি ভলিউম সমান হয় এর ইনভার্স হয়ে যায় ব্যস্তানুপাত, বর্গের ব্যস্তানুপাত হয়ে যাবে উচ্চতার রেশিও। মানে 3:2 যদি ব্যাসার্ধের অনুপাত হয়, তাহলে হাইটের অনুপাত, দেখো কি বললাম, বর্গের ব্যস্তানুপাত। তার মানে আগে ব্যস্তানুপাত হলো, উল্টো হয়ে গেল, আর তারপর তার বর্গ হয়ে গেল, দ্যাট ইজ 4:9। 1 সেকেন্ডে আনসার, 1 সেকেন্ড কি 2 থেকে 3 সেকেন্ডে আনসার চলে আসবে যদি তুমি এই কনসেপ্টে করতে পারো। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, দ্য লিস্ট নাম্বার, the least number which must be added to 6709 to make it exactly divisible by 9. 9 এর রুল অফ ডিভিজিবিলিটি কি? 9 এর রুল অফ ডিভিজিবিলিটি কি বলা হয়? ইফ দা, আমি লিখেই দিচ্ছি যারা প্রথম আছো তাদের জন্য সুবিধা হবে। ইফ দা digit sum of any number is divisible by 9, then the whole number
will be divisible by 9 ডিজিট সাম মানে অঙ্কগুলোর যোগফল। এবার আমাদের এই সংখ্যাটা এখানে কত দিয়েছে 6709, তো 6709 যদি হয় ডিজিটগুলোকে যোগ করি 6 প্লাস 7 প্লাস 0 প্লাস 9, ঠিক আছে 7 7 6 13, 13 আর 9 22 হচ্ছে। এবার আমাকে 9 দ্বারা যদি বিভাজ্য হতে হয় তাহলে 9 এর নামটা পড়তে হবে, তার ঘরে আসতে হবে, 9 দুগুণে 18, 3 নং 27, তার মানে 22টা যদি 27 হয় আমাকে যোগ করতে বলছে তাহলে আগাতে হবে। তো 22 থেকে যদি 27 যেতে হয় তাহলে কত যোগ করতে হবে, 5 যোগ করলে 27 হয়ে যাবে, তাহলে সেটা 9 দ্বারাও বিভাজ্য হয়ে যাবে। সংখ্যা এখানে যাই থাক আমাকে আরো 5 লাগবে, হোয়াট শুড বি অ্যাডেড বলেছে, তার মানে আনসার কত হয়ে যাবে 5, অপশন এ। এখানেও আনসারটা হয়ে যাবে অপশন এ। বোঝা গেছে তো? সিম্পল যোগ করব, যোগ করে কি দেখব 9 এর নামটা পড়লে কোন সংখ্যাটা আসছে ওর পরে, আমার 22 এসছে, তাহলে 22 এর পরে 9 এর নামটা পড়লে 9 দুগুণে 18, 3 9 27, 27 আসে, তার মানে তোমার লাগবে আরো 5। এরকম ভাবে ধরো হতো 30, 30 এসছে, এবার 30 এর পরে 9 এর নামটা পড়লে 4 নং 36, সেক্ষেত্রে 6 আনসার হতো। ক্লিয়ার? চলো ঠিক আছে, তাহলে এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হ্যাঁ আচ্ছা, এটা হলো একদম কমপ্লিটলি ফর্মুলা বেসড কোশ্চেন। বুঝতেই পারছো এখানে যদি আমি 10.3 কে এ ধরে নিই আর 1 কে যদি বি ধরে নিই তাহলে আমি এটাকে কিভাবে সাজিয়ে লিখতে পারি, a ইন্টু এ ইন্টু এ, দ্যাট ইজ এ কিউব, প্লাস আচ্ছা 1 কে তো আমি লিখতে পারি 1 সমান সমান 1 ইন্টু 1 ইন্টু 1। ক্লিয়ার? তাহলে এখানেও আমি সেরকম ভাবতে পারি, তাহলে বি কিউব, আর নিচে কি আছে প্রথমে a ইন্টু এ স্কোয়ার মাইনাস 10.3, এই যে এটাও বুঝিয়ে দিই, 10.3টাকে আমি লিখতে পারি 10.3 ইন্টু 1, কারণ মান একই থাকে। যদি লিখি আমার তাহলে সুবিধা কি হবে, 10.3টা এ আর 1টা হয়ে গেল বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস আবার এই যে 1টা আছে এটাকে আমি কি লিখবো 1 ইন্টু 1, তাহলে বি স্কোয়ার চলে আসলো। এবার দেখো আমার একটা ফরম্যাটে সাজানো হয়ে গেল। কি ফরম্যাট, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর নিচে অলরেডি কি আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটো কেটে যাবে, তা আলটিমেটলি আনসার সেকশনে কে পড়ে থাকবে, এ প্লাস বি, তুমি অলরেডি ধরে নিয়েছো এ মানে 10.3 আর বি মানে 1, তাহলে 10.3 প্লাস 1 দ্যাট ইজ 11.3 উইল বি দ্য আনসার। বোঝা গেল কি? খুব সহজ কোশ্চেন, ফর্মুলা যদি মনে থাকে তুমি দেখে দেখেই আনসার করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই এ ধরনের কোশ্চেন করতে। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এবার। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এ ট্রেডসম্যান সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 20%, if the selling price has been increased by 100 rupees there would have been a gain of 5%, cost price of the article was, বলছে একজন ব্যক্তি 20% লসে তার দ্রব্য বিক্রয় করেছে, এবার যদি 100 টাকার দাম বেশি হতো তাহলে তার লাভ হতো 5%, ওই একই জিনিসের উপর, তাহলে কস্ট প্রাইসটা কত। তা সিম্পল আমি প্রথমে একটু ভেঙে বলি, যদি আমি কস্ট প্রাইস এখানে কোনো জিনিসের কস্ট প্রাইস 100% ধরে নিতাম, ওকে, এবার প্রথমে তোমার কত লস হয়েছে 20%, তার মানে প্রথমবার যখন বিক্রি করেছো SP1 20% লস মানে তুমি বিক্রি করেছো 80%-এ, ওকে। এবার পরের বার দাম যাই বাড়িয়েছো বাড়িয়েছো যা করেছো কিন্তু 5% লাভ করেছো, 5% লাভ করলে তোমার দেখো লাভ কিন্তু সবসময় ক্রয় মূল্যের উপর হবে, প্রথমে লাভ বা লস যাই হোক, প্রথমের লসটাও দেখো 100-র উপরে হয়েছে তাহলে পরের লাভটাও কিন্তু 100-র উপরেই হবে, লাভ হলে কত হয়ে যাবে 105%। এবার এসপি প্রথমবার বিক্রি করেছিলে 80%-এ, পরের বার 105%, তাহলে এখন বাড়লো বিক্রয় মূল্য, কত বাড়লো 25% বাড়লো। কারণ কি বাড়ার, কারণ 100 টাকা তুমি বাড়িয়েছো, কোশ্চেনে বলে দিয়েছো। ক্লিয়ার? 100 টাকা বাড়িয়েছো, তার মানে এই যে যেটা শতাংশের আকারে 25% সেটাই আসলে কত টাকা 100 টাকা, ওকে। আর তোমাকে বার করতে বলছে কস্ট প্রাইস কত পার্সেন্ট ধরেছো 100%, তা 25% যদি 100 টাকা হয় তাহলে 100% কত হবে 100/25 ইন্টু 100, দ্যাট ইজ 400 রুপিস ইজ দ্য আনসার। বোঝা গেল? আরো সহজে দেখে দেখে আনসার কি করে করবে দেখো, সিম্পল খুব সহজ। হ্যাঁ
একবার লস আছে আর একবার প্রফিট আছে। লস কত 20%, প্রফিট কত 5%, ডিফারেন্স হবে সিম্পল যোগ করে দাও 25%, কোনো 100 ধরতে হবে না এখানে। সিম্পল লস আর প্রফিট যদি থাকে তার টোটাল ডিফারেন্স সিম্পল যোগ করে দেবে 25% মানেই কত 100, তাহলে 100% মানে হয়ে যাবে যেভাবে করেছি আমরা 400। বোঝা গেল? এবার মানে যদি উল্টো থাকে তাহলে যোগ করতে হয়। এবার ধরো সাপোজ প্রথমে আছে 20% প্রফিট, প্রফিট ধরো দুটোই, আর পরের বারও প্রফিট হলো 5%, দাম কমানো কমিয়ে বিক্রি করেছে ধরো দিল 5%, তো দুটোই প্রফিট আছে, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে কিন্তু যোগ না, সেক্ষেত্রে কিন্তু বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? যদি দুটো উল্টো থাকে, ইনভার্স থাকে, প্রফিট লস উল্টো থাকে তাহলে যোগ হয়ে যাবে, আর যদি একই থাকে প্রফিট প্রফিট বা লস লস তাহলে সেক্ষেত্রে বিয়োগ হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তা নেক্সট কোশ্চেনে যাই। A man took a loan from a bank at the rate of 12% per annum at simple interest. After 3 years, he had to pay 5,400 as interest only for the period. The principal amount borrowed by him. আচ্ছা, কি বলছে, ও কিছু টাকা ধার নিয়েছিল 12% সুদের হারে, তো 3 বছর পর সে 5,400 টাকা সুদ দিয়েছে, তাহলে মূলধন কত, কত টাকা ধার করেছে। আচ্ছা, সিম্পল ইন্টারেস্টের ব্যাপারে একটা জিনিস তোমরা আশা করি জানো, কি সিম্পল ইন্টারেস্ট, simple interest is also না এখানে always equal for the time, সময় যা হোক প্রতিবার ইকুয়াল থাকে, তার মানে 12% যদি ইয়ারলি রেট পার অ্যানাম মানে প্রতি বছর, তাই 3 বছরে হবে কত, 3 ইয়ার্সে হবে 12 প্লাস 12 প্লাস 12, দ্যাট ইজ 36% টোটাল ইন্টারেস্ট হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। এবার বলেছে কি, টাকার পরিমাণটা তো বলে দিয়েছে কত 5,400, তার মানে এই 36% মানেই কত 5,400 টাকা। ক্লিয়ার? তোমাকে প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল কত, মূলধন পার্সেন্টেজের রেসপেক্টে কত হবে, এই যে 12% সুদ কার রেসপেক্টে বলছে, 100%-এর রেসপেক্টে, তার মানে তোমাকে মূলধন মানে 100% বার করতে হবে, 5,400 বাই 36 ইন্টু 100। ক্লিয়ার? 9 দিয়ে কাটি, 4 6 4 15 60, দ্যাট ইজ 15,000 ইজ দ্য প্রিন্সিপাল। খুব সহজ কোশ্চেন ছিল, বুঝতে পেরেছো আশা করি। বুঝতে না পারলে কমেন্ট সেকশনে একবার জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা আমাদের নাম্বারও আছে, নাম্বারেও ফোন করে জিজ্ঞেস করতে পারো। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখি তাহলে। এ ম্যান ক্যান রো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এ ম্যান ক্যান রো 5 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার if the velocity of current is 1 kilometer per hour and it takes 1 hour to row to a place and come back, how far is the place? এটাও আমি দু রকম ভাবে তোমাদের করানোর চেষ্টা করব। প্রথমে একদম কনভেনশনাল রুলে বলছে, এই যে জায়গা ছিল, এবার একবার গেছে আবার ফিরে এসছে নদীতে, এবার ম্যান ক্যান রো মানে নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ কত, বোট হলো 5 কিলোমিটার পার আওয়ার স্টিল ওয়াটারে, আর স্রোতের গতিবেগ মানে কারেন্ট 1 কিলোমিটার পার আওয়ার। তো অবশ্যই তুমি সিম্পল ভাবো, নদী তো একই দিকে প্রবাহিত হয়, তো যাওয়ার সময় সে যদি ডাউন স্ট্রিম হয়, ডাউন হয়, তাহলে আসার সময় কি হবে, আপ হবে। ডাউন মানে তোমরা জানো অনুকূলে, আপ মানে জানো প্রতিকূলে। এবার ডাউন স্ট্রিমে কি অনুকূলে কি হয়, স্পিড বেশি হয়, তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত হবে, ডাউন স্ট্রিমের স্পিড হবে 5 + 1, দ্যাট ইজ 6 কিলোমিটার পার আওয়ার। আর আপ স্ট্রিমে কি হবে, কম হবে, -5 - 1 4 কিলোমিটার পার আওয়ার। যাওয়ার সময় গতিবেগ হলো 6 কিলোমিটার পার আওয়ার, আসার সময় হলো 4 কিলোমিটার পার আওয়ার। তোমাকে বলছে জায়গাটার দূরত্ব কত, আমি যদি সিম্পল জায়গাটার দূরত্ব x কিলোমিটার ধরে নিই, এবার আমাকে সময়ের রেসপেক্টে করতে হবে, কারণ টোটাল সময় বলছে 1 ঘন্টা। টাইমের ফর্মুলা কি, টাইম বার করার ফর্মুলা কি, ডিস্টেন্স বাই স্পিড, সিম্পল ডিস্টেন্স বাই স্পিড। এবার যাওয়ার সময় তার ডিস্টেন্স কত ছিল, x কিলোমিটার,
আর তার গতিবেগ কত ছিল, ধরে নিলাম ডাউনস্ট্রিম 6, তাহলে সময় কত লেগেছে x/6। আসার সময় ডিস্টেন্স তো সেমই থাকবে, দ্যাট ইজ x কিলোমিটার। আর গতিবেগ কত 4, তাহলে ডিস্টেন্স বাই স্পিড আসার সময়, দুটো মিলিয়ে কত সময় বলছে 1 ঘন্টা। ব্যাস অঙ্ক শেষ। এখান থেকে তোমাকে সিম্পল হিসাব করতে হবে, 12 2x plus 3x equals to 1, 5x by 12 is equals to 1, 5x is equals to 12, x is equals to 12 by 5, that is 2.4 কিলোমিটার পার আওয়ার। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? একদম আমি বেসিক নিয়মে করেছি। এবার যদি এটাকে ডাইরেক্ট নিয়মে করতে চাই, খুব সহজেই করতে পারবো। ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু কি হবে, s1 ইন্টু s2 বাই s1 প্লাস s2 ইন্টু টোটাল টাইম। ঠিক আছে? s1 ইন্টু s2 কত, 5 ইন্টু 6, s1 ইন প্লাস, এই সরি 5 প্লাস 4, এই সরি 5 প্লাস 6, না 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 না, এটা সেইভাবে হবে না, দাঁড়াও, এটার অন্য নিয়ম একটা, এটা যদি করি আমি, হ্যাঁ না ঠিকই তো আছে, ডেটা ভুল লিখেছি, দাঁড়াও, ডেটা ভুল লিখেছি। কি হবে, 6 আর 4 আছে, 6 ইন্টু 4 বাই 6 প্লাস 4 ইন্টু টোটাল টাইম কত 1, তার মানে 24 বাই 10, দ্যাট ইজ 2.4 কিলোমিটার। একবারে হয়ে যাবে আনসারটা। ওকে, বোঝা গেছে? এই ধরনের কোশ্চেনে তুমি এই শর্টকাটটা ইউজ করতে পারো, যেখানে তোমার দুটো নির্দিষ্ট গতিবেগ দেওয়া থাকবে একই দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে। আরও আছে এরকম অঙ্ক, আরও আসবে, তখন আমরা আরও ক্লিয়ার হব। নেক্সট কোশ্চেন দেখি। হ্যাঁ, এটাও দারুণ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। A trader marked his goods at 20% above the cost price. He sold half of the stock at mark price, 1/4 at a discount of 20% on the mark price, and rest at the discount of 40% on the mark price. His total gain, তার টোটাল গেন কত হয়েছে সেটা বার করতে হবে। দেখো, আমি ধরে নিলাম তার জিনিস ছিল 1 ইউনিট, ঠিক আছে, 1 ইউনিট ছিল, কস্ট প্রাইস ছিল 100, তাহলে মার্ক প্রাইস কত হবে, মার্ক প্রাইস কত হবে 120, 20% অ্যাবভ জিনিসটার মার্ক প্রাইস। ঠিক আছে, এবার দেখো কত সহজে আমি ক্যালকুলেশনটা করতে পারবো। প্রথম বলছে হাফ দ্য স্টক অ্যাট দ্য মার্ক প্রাইস, হাফ দ্য স্টক মার্ক প্রাইস মানে 120-তে, ক্লিয়ার? এবার বলছে 1/4 20% ডিসকাউন্ট। আচ্ছা, 1/4 এর এমনি মার্ক প্রাইস হিসেবে দাম কত, 1/4 ইন্টু 120, এবার তার উপর 20% ডিসকাউন্ট দিচ্ছ, তার মানে 80, ক্লিয়ার? 80% দামে বিক্রি করছো, যা হচ্ছে তার 80% দামে। এবার তারপর রিমেনিং, এবার রিমেনিং কত থাকবে, 1/2 চলে গেছে, তারপরে যদি 1/4 থাকে, এটা তোমরা আশা করি মুখে মুখে করতে পারবে, তবুও আমি বলে দিচ্ছি এটা 1/4 থাকবে মুখে মুখে। যদি তুমি ক্লিয়ারলি এমনি মাইনাস করো, 1 - 1/2 - 1/4 করে নিতে পারো, এলসিএম হলো 4, 4 - 2 - 1, দ্যাট ইজ 1/4। ঠিক আছে, তাহলে বাকিটা হলো 1/4, মার্ক প্রাইস হিসেবে দাম 120, এখানে ডিসকাউন্ট কত 40%, তার মানে কত পার্সেন্টের বিক্রি করলে তুমি 60%। এবার তার টোটাল করি আমরা, কত দামে বিক্রি হলো দেখি, 60, এটা যদি কাটি, এটা 4 দিয়ে 120 মানে 30, 3 8 24, 30, 3 6 18, কত হলো 102। তুমি কিনেছিলে কততে, তা টোটাল বিক্রি করলাম 102 টাকায়, কিনেছিলে কততে 100 টাকায়, বিক্রি করলে কততে 102 টাকায়, তাহলে তোমার প্রফিট কত হলো
102 মাইনাস 100 দ্যাট ইজ 2%। অপশন এ এখানে আনসার। বোঝা গেছে এই কনসেপ্টটা? আদারওয়াইজ অন্য কোনো কনসেপ্টে কোশ্চেনটা অনেকটা বড় হবে যদি ভেঙে ভেঙে আমি প্রত্যেকটার দাম ওরকমভাবে ধরে হিসাব করে করি। এই কনসেপ্টে সব থেকে তাড়াতাড়ি হবে এই অঙ্কটা। আবার বলছি, আরেকবার বুঝিয়ে দিচ্ছি কোশ্চেনটা। টোটাল ছিল আমার 1 ইউনিট জিনিস, তার কস্ট প্রাইস ছিল 100 টাকা, আর মার্ক প্রাইস আমার হয়েছে 120 টাকা, যেহেতু বলা আছে আমি 20% উপরে এটা দাম লাগিয়েছি। এবার অর্ধেক জিনিস আমি 120 টাকা মার্ক প্রাইসেই বিক্রি করেছি। এবার তার মধ্যে 1/4 বলছে মার্ক প্রাইস যা আছে তার 80% ডিসকাউন্ট। মার্ক প্রাইস 120, একের চারটা 120, আর ডিসকাউন্ট কত 20%, তার মানে 80% দামে বিক্রি করেছি। আর বাকি একের চার মার্ক প্রাইসের 60% ডিসকাউন্টে বিক্রি করেছি। ক্লিয়ার? টোটাল করে আমার কত বিক্রয় মূল্য হলো 102, ক্রয় মূল্য কত ছিল 100, মানে লাভ কত হলো 2%। ওকে, আশা করি ক্লিয়ার আছে। চলো নেক্সট দেখি আমরা। হ্যাঁ, এটা খুব কমন এবং সহজ অঙ্ক। A tap can fill a cistern in 40 minutes. A second tap can empty the filled cistern in 60 minutes. By mistake, without closing the second tap, the first tap was opened. In how many minutes will the empty tank tank be filled? বলছে একটা সিম্পল ভাষায় এটা ঘুরিয়ে ঘুরিয়ে বলেছে। একটা 40 মিনিটে ভর্তি করে আর একটা 60 মিনিটে খালি করে, দুজনে একসাথে চালালে কত সময় খালি ভর্তি হবে? অবশ্যই ভর্তি হবে, কারণ ভর্তি করার পাইপের টাইম কম লাগছে। তো সাধারণ নিয়মে আমরা কি জানি, 1/40 মাইনাস 1/60 করলেই আনসার চলে আসে। 120, 3 minus 2, that is 1/120, 120 মিনিট। অপশন ডি। এটা শর্টকাটটা কি ছিল? প্রোডাক্ট বাই ডিফারেন্স ইনটু বি বাই মি মাইনাস এ, মানে 40 ইনটু 60 বাই 60 মাইনাস 40, তো 40 ইনটু 60 বাই 20, 120 মিনিট। ওকে, এটা খুব সহজ কোশ্চেন ছিল একদমই। নেক্সট কোশ্চেনে যাই। A man goes from Mysore to Bangalore at a uniform speed of 40 km per hour and comes back to Mysore at a uniform speed of 60 km per hour. His average speed for the whole journey is? এটাও খুবই সহজ এবং কমন কোশ্চেন, বহুবার সব ধরনের পরীক্ষায় এসছে। অ্যাভারেজ স্পিডের কোশ্চেন। গড় গতিবেগ, গড় গতিবেগ কি করে বার করে? অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিডের যে কনভেনশনাল রুল সেটা কি? টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন। তো এখানে মাইসুর থেকে ব্যাঙ্গালোরের ডিস্টেন্স আমি জানি না, আমি প্রথমে এটাকে একদম মানে কনভেনশনাল নিয়ম মানে বেসিক কনসেপ্টে বলছি, হ্যাঁ, তারপর শর্টকাটটা বলবো, যারা নতুন আছে তাদের সুবিধা হবে, আর যারা জানো তারা ফাস্ট ফরওয়ার্ড করে এগিয়ে যেতে পারো। আচ্ছা, ডিস্টেন্স আমি জানি না, তো ডিস্টেন্স আমি যা ইচ্ছা ধরতে পারি। ধরে নিলাম ডিস্টেন্স x কিলোমিটার, মাইসোর থেকে ব্যাঙ্গালোরের ডিস্টেন্স x কিলোমিটার, তাহলে যাতায়াতে মোট ডিস্টেন্স কত গেছে মাইসোর থেকে ব্যাঙ্গালোর বা ব্যাঙ্গালোর থেকে মাইসোর এসছে, তাহলে x প্লাস x। আর টাইম কি হবে? সময়ের ফর্মুলা তো তখনই বলছিলাম ডিস্টেন্স বাই স্পিড। তো যাওয়ার সময় ডিস্টেন্স ছিল x, স্পিড কত ছিল 40, আসার সময় ডিস্টেন্স ছিল সেম x, স্পিড কত ছিল 40। ব্যাস, সিম্পল, এইটুকুনি ক্যালকুলেশন করলে তোমার অঙ্ক শেষ। 2x আর নিচে x/60 আর x/40 করলে 120, 3x প্লাস 2x, তো 2x বাই 5x/120, তো 2x ইন্টু 120 বাই 5x, কাটলো x 5 দিয়ে 24, 24 দুগুণে
48 কিলোমিটার পার আওয়ার, 48 কিলোমিটার পার আওয়ার। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সো দিস ইজ দ্য কনভেনশনাল রুল। এটা হলো একদম বেসিক মেথড গড় গতিবেগের অঙ্ক করার। কিন্তু এবার গড় গতিবেগ চট করে আমি সেকেন্ডে বার করতে পারি। এই ফর্মুলা একটা, অন্য একটা ফর্মুলা মনে রাখতে হবে দুটোর ক্ষেত্রে। অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়ালস টু 2xy বাই x প্লাস y, যেখানে x আর y গুলো হলো স্পিড। ঠিক আছে, তো সিম্পল 2 ইন্টু 40 ইন্টু 60 বাই 40 প্লাস 60, অঙ্ক এখানেই শেষ। 2 ইন্টু 40 ইন্টু 60 বাই 100, 0 0 কেটে গেল, 4 6 24, দুগুণে 48 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কিন্তু মনে রাখবে এটা কিন্তু ইকুয়াল ডিস্টেন্সের জন্যই হবে, ইকুয়াল ডিস্টেন্সের জন্যই এই ফর্মুলাটা হবে। আর এইটা ফর এনি কন্ডিশন, ফর এনি কন্ডিশন। ঠিক আছে, এটা হলো বেসিক মেথড। তো যে কোনো কন্ডিশনে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, কিন্তু এই ফর্মুলাটা শুধুমাত্র ইকুয়াল ডিস্টেন্সের জন্যই অ্যাপ্লিকেবল হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। A boat goes 12 km downstream and come back to the starting point in 3 hours. If the speed of the current is 3 km per hour, then speed of the boat in still water. এটা ওই একই রকম একটু আগেই আমরা করেছি, মানে জাস্ট উল্টো বলেছে, এখানে ডিস্টেন্সটা বলে দিয়েছে। আগে অঙ্ক যেটা করেছিলাম ওটা ডিস্টেন্স বার করতে দিয়েছিল, এটাতে ডিস্টেন্স বলে দিয়েছে, সময়ও বলে দিয়েছে, নদীর স্রোতের গতিবেগ বলে দিয়েছে, তোমাকে নৌকার গতিবেগটা বার করতে হবে। এবার প্রথমে কনভেনশনাল করি এটা, তারপর আমি বলে দিচ্ছি ডাইরেক্ট কী করে করব। এবার যদি নৌকার গতিবেগ, বোটের গতিবেগ এক্স ধরি, ঠিক আছে, তাহলে ডাউন স্ট্রিমের গতিবেগ কী হবে, এক্স প্লাস 3, আর আপস্ট্রিমের গতিবেগ কী হবে, এক্স মাইনাস 3। ক্লিয়ার? কিছুক্ষণ আগেই করেছিলাম আমরা, নৌকো প্লাস স্রোত, নৌকো মাইনাস স্রোত। এবার 12 কিলোমিটার গেছে, 12 কিলোমিটার এসছে, তো 12 কিলোমিটার যেতে সময় লাগবে কত, ডিস্টেন্স বাই স্পিড ধরে নিলাম, ওই যে স্রোতের অনুকূলে গেছে, 12 বাই এক্স মাইনাস 3 সমান সমান কত সময় লেগেছে, 3 আওয়ার সময় লেগেছে। আন্ডারস্টুড? সলভ করতে চাইলে অনায়াসে সলভ করতে পারো, 12 কমন যাবে, এটার এলসিএম কি হবে, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এদিকে এক্স মাইনাস 3 প্লাস এক্স প্লাস 3 সমান সমান 3, 3 3 কেটে, সরি 3 3 কেটে যাবে, তাহলে 12 ইন্টু 2x বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস 9 সমান সমান 3, 3 দিয়ে যদি কাটতে তাও 4, তাহলে আসলো কত, এক্স স্কোয়ার মাইনাস 9 সমান সমান 8x, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0। মিডল টার্ম ব্রেক করি, বেঁকে গেল, এখানে আমি সোজা করে একটুখানি করার চেষ্টা করি। এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস x মাইনাস 9 ইকুয়ালস টু 0, 1 কমন নিলে x মাইনাস 9 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে x মাইনাস 9 আর x প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে x ইজ ইকুয়ালস টু 9 অথবা x ইকুয়ালস টু মাইনাস 1। তো গতিবেগ তো নেগেটিভ হবে না, সঙ্গে এটা ক্যান্সেল, তাহলে আনসার কত হবে, দ্যাট ইজ 9 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। কিন্তু দেখো কত বড় হয়ে গেল কোশ্চেনটা, আমরা এটাকে অপশন টেস্ট ধরে খুব সহজে করে নিতে পারি। ইভেন অপশন টেস্টে যদি তোমার মনে হয় যে না অপশন টেস্টে অসুবিধা হয়, তা তুমি এই ইকুয়েশন ফরম্যাটে এই স্টেপ থেকেও করে নিতে পারো, এই স্টেপ থেকেও অপশন বসিয়ে করে নিতে পারো। কিভাবে, সিম্পল দেখো, তোমাকে ভাগ করে দেয়, ভাগ করে সময়টা 3 ঘন্টা আনতে হবে। এবার ধরো তুমি 12 কিলোমিটার ধরলে, সাপোজ 12 কিলোমিটার ধরলে, 12 কিলোমিটার যদি বোটের গতিবেগ হয় তাহলে ডাউনস্ট্রিমের গতিবেগ কত হবে,
12 প্লাস 3 এগুলো কিন্তু মেন্টালি করতে হবে, হ্যাঁ 15 12 মাইনাস 3 দ্যাট ইজ 9। এবার 12 কিলোমিটার আছে, 12 বাই 15 আর 12 বাই 9 ইকুয়ালস টু তোমাকে 3 দেখাতে হবে। 3 দিয়ে যদি কাটো তুমি 4 বাই 5 4 বাই 3, এটা পূর্ণ সংখ্যায় আসবেই না। 4 এর 5 4 এর 3 যোগ করলে পূর্ণ সংখ্যা মানে 3 ঘন্টা আসতে হবে, আসবেই না, ক্যান্সেল। 9 যদি ধরি আমি, ঠিক আছে, তাহলে 9 প্লাস 3 12, 9 মাইনাস 3 6, ওকে। এবার ডিস্টেন্স আছে 12, তাহলে 12 বাই 12 প্লাস 12 বাই 6, 12 বাই 12 1, 12 বাই 6 2, 3 ঘন্টা চলে আসলো। কত ধরে আসলো? 9 ধরে আসলো, তাহলে আনসার হলো অপশন বি 9। মেন্টালি করতে পারলে অনেক ফাস্ট হবে, এরকমভাবে কোনো ফর্মুলাতেই যেতে হবে না তোমার, সিম্পল টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে বেসিক ফরম্যাট ওই ফরম্যাট দিয়ে তুমি আনসার করতে পারবে। এত বড় ক্যালকুলেশন তোমাকে করতেই হবে না, বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। A exceeds B by 60% and B is less than C by 20%. A is to C কত বার করতে বলেছে। আচ্ছা একদমই মাথা খাটাবো না, সহজে হয়ে যাবে। A exceeds B by 60%, A B এর থেকে 60% বেশি, তার মানে B কে যদি আমি 100% ধরি বা 100 ধরি, তাহলে A কত হবে? 160, ওকে। আর B by C, B is less than C by 20%, B C এতে 20% কম, তাহলে C যদি 100 হয় তাহলে B হবে 80। ব্যাস, দুটো আমি রেশিও পেয়ে গেলাম। আমাকে বলছে A is to C বার করতে, সিম্পল গুণ করে দাও, A বাই B ইন্টু B বাই C, সিম্পল গুণ করে দাও, 160 বাই 100 ইন্টু 80 বাই 100। কী হবে গুণ করে? এই যে B B কেটে গেল, তাহলে A বাই C পেয়ে গেলাম আমি, এটাই আমার দরকার ছিল। আর তারপর বাদ বাকি জিরো ফিরো কাটো, যা কাটবে কাটো, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, তাহলে 32 বাই 25, 32:25। হিয়ার অলসো দ্য অপশন ইজ এ। বোঝা গেল? একদম মাথা না কাটিয়ে সিম্পল করে দেবো, তাও সময়ও কম লাগবে, বেশি সময়ও লাগবে না সেক্ষেত্রে, ওকে। চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। In an election there were only two candidates. One of the candidates secured 46% of the votes and is defeated by other candidate by 3680 votes. The total number of votes polled is, আচ্ছা টোটাল ভোট পার্সেন্টেজের রেসপেক্টে সবসময় কত হবে? 100%। টোটাল কত হবে সবসময়? 100%। আচ্ছা ক্যান্ডিডেট 1 কত পেয়েছে? 46%। এখানে কোনো ভোট ক্যান্সেল হয়নি, তার মানে পুরো 100% ভোটই দেওয়া হয়েছে এবং কাউন্ট হয়েছে। তো 46% পেয়েছে প্রথম ক্যান্ডিডেট, তার মানে দ্বিতীয় ক্যান্ডিডেট কত পাবে? বাকিটা পাবে 100 মাইনাস 46, দ্যাট ইজ 54%, ঠিক আছে। পরে ক্যান্ডিডেট পাবে 54%। এবার কি বলছে? ওয়ান ক্যান্ডিডেট সিকিউরড 46% অফ দ্য ভোটস অ্যান্ড ডিফিটেড বাই, সে হেরে গেছে আদার ক্যান্ডিডেটের থেকে 3680 ভোটে, তো অবভিয়াসলি হারবে। ডিফিটেড বাই কত? ডিফিটেড বাই পার্সেন্টেজে করলে 54% মাইনাস 46%, দ্যাট ইজ 8% পার্সেন্টেজে করলে। বাট ভোটের নাম্বারে করলে কত? 3680, তার মানে 8% ইজ ইকুয়ালস টু 3680 ভোট। ক্লিয়ার? আর তোমাকে বলছে টোটাল ভোট, তাহলে টোটাল ভোট কত করবো? 100%-এর মান 3680 বাই 8 ইন্টু 100, অঙ্ক শেষ। ক্যালকুলেশন করে নাও, 4 8 32, 6 8 48, that is 46,000 is the answer. Total vote option B will be our correct answer. বোঝা গেছে? এটাও খুব কমন কোয়েশ্চেন, প্রত্যেকটাই কিন্তু বিসিএস মেন্সের রেসপেক্টে খুব রেলিভেন্ট, খুবই আসার মতো। কারণ তোমরা জানো কোয়েশ্চেন খুব একটা কঠিন হয় না, কিন্তু যেহেতু নাম্বার অফ কোয়েশ্চেনের রেসপেক্টে টাইমটা কম থাকে, তো স্টুডেন্টদের খুব তাড়াতাড়ি অঙ্কগুলো ধরতে হয় এবং করতে হয়, বেশি সময় লাগিয়ে দিলে মুশকিল। নেক্সট দেখি, x is equals to 19, y is equals to 18, তো এটার ভ্যালু বার করতে দিয়েছে। হিয়ার অলসো একটু আগেই আমি এটা ডিসকাস করেছিলাম, ফর্মুলা দিয়েই হবে। কি করে? উপরে কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, সরি
প্লাস এক্স ওয়াই, আর নিচে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ফর্মুলা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, নিচে এ কিউব মাইনাস বি কিউবের এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। হলো? কেটে গেল? তাহলে 1/x মাইনাস ওয়াই, এক্স কত 19, ওয়াই কত 18, দ্যাট ইজ 1/1, আনসার হলো 1। কিচ্ছু ছিল না অঙ্কটায়, অপশন এ উইল বি দ্য আনসার। আন্ডারস্টুড? চলো নেক্সট কোশ্চেনে যাই। A trader marks his goods 40% above the cost price and allows a discount of 25%. The profit he makes is, বলছে একটা জিনিস 40% দাম বেশি, কস্ট প্রাইসের থেকে 40% বেশি দাম লিখলো, আর তারপর ডিসকাউন্ট দিল 25%, তাহলে তার প্রফিট কত পার্সেন্ট হবে? ওই জিনিসটার দাম যদি 100 হয় তাহলে সে লিখেছে কত, মার্ক প্রাইস কত লিখেছে 140, বাট বিক্রি করবে কততে 25% ডিসকাউন্টে। তার মানে 140 টাকার 25% যদি ডিসকাউন্ট দাও তাহলে দাম কত পার্সেন্ট হয়ে যায়? 75% হয়ে যায়, কারণ 25% দাম কমলো। তাহলে 140 এ 75% মানে জানো 3 এর 4 হয়, 4 দিয়ে 3 4 12, 4 5 20, 105। তাহলে বিক্রি করলো কততে 105, কিনেছিল কততে 100তে, তাহলে 105, তাহলে কত পার্সেন্ট লাভ? কত 5%। অপশন সি। খুবই সিম্পল কোয়েশ্চেন। এবার এটা করার আরেকটা মেথড কি আছে, ওই যে সাকসেসিভের ফর্মুলা x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটাও বলে দিই যদি কাজে লাগে কারোর কোনো সময়। 40 তারপরে হলো ডিসকাউন্ট 25 মানে নেগেটিভ হবে, 40 মাইনাস 25 মাইনাস 40 ইন্টু 25 বাই 100। এটা পজিটিভ, এটা নেগেটিভ। ইনক্রিজ বলছে, অ্যাবাভ মানে ইনক্রিজ, তো পজিটিভ, এটা ডিসকাউন্ট নেগেটিভ। একটা পজিটিভ একটা নেগেটিভ হলে গুণ করলে কি হবে? নেগেটিভ হয়ে যাবে। তো 40 মাইনাস 25 দ্যাট ইজ 15 মাইনাস 4 10 দ্যাট ইজ 5%। ক্লিয়ার? দুরকম ভাবেই আমরা কোশ্চেনটা করতে পারি, আশা করি কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেনে মুভ করি। The ratio of two number is 3:4 and their LCM is 48, the sum of the two number। ঠিক আছে, দুটো নাম্বারের রেশিও বলছে 3:4 এবং তাদের যে লসাগু আছে লসাগুটা বলছে 48, তো বলছে সাম অফ টু নাম্বার, দুটো সংখ্যার যোগফল কি। এটা করার খুব সিম্পল একটা মানে কনসেপচুয়াল রুল আছে। দেখো 3 আর 4 দুটোই হলো পরস্পর মৌলিক কোপ্রাইম নাম্বার। এবার পরস্পর মৌলিক সংখ্যার লসাগু এলসিএম অফ কোপ্রাইম সমান সমান হয় তাদের প্রোডাক্ট। ঠিক আছে, তার মানে এখানে এলসিএম আমি যদি 3 না 4 ধরি তাহলে 3 ইন্টু 4 দ্যাট ইজ 12। এলসিএম কত বলছে 48, তা 12 সমান সমান হলো 48। তখন বলছে সাম বার করতে বলছে, সাম মানে যোগফল, 3 আর 4 এর যোগফল কত 7, তাহলে 48/12 ইন্টু 7, 4 12 48, 4 7 28 সেকেন্ডে হয়ে যাবে, 2 থেকে 3 সেকেন্ডে হয়ে যাবে এই কনসেপ্টে যদি করো। আর তুমি চাইলে এক্স ধরেও করতে পারো, 3x 4x, একটু স্টেপ বেশি হবে, কিন্তু এরকম ভাবে করলে যদি কোপ্রাইম থাকে তাহলে খুবই সহজ হয়ে যাবে। জাস্ট তুমি ওই নাম্বার রেশিওগুলোকেই তুমি নাম্বার ধরে করতে পারো। ওকে, আবার বলছি 3:4, 3 আর 4 পরস্পর মৌলিক সংখ্যা, সুতরাং তাদের লসাগু হবে তাদের গুণফল। 3 আর 4 12, 12 মানে কত 48, কারণ লসাগু দেওয়া আছে। তোমাকে বলছে যোগফল বার করতে, যোগফল 3 আর 4 এর যোগফল কত 7, তাহলে 7 সমান সমান কত 28। ওকে, চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। ও এটা তো সিম্পল সিম্পলিফিকেশনের মতো, 4 টু দি পাওয়ার 3.5 is to 2 to the power 5 সেম অ্যাজ 4 to the power 3.5 is to 2 to the power 5। আচ্ছা 4 to the power 3.5 কে আমি লিখতে পারি 2 square to the power 3.5 is to 2 to the power 5। পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে গুণ হয়ে যাবে, হোল পাওয়ার থাকলে 2 to the power 7 is to 2 to the power 5। এবার রেশিও মানে আমরা কি জানি ডিভাইড, রেশিও মানে আমরা জানি ডিভাইড, তো 2 to the power 7 বাই 2 to the power 5 এর অ্যাকচুয়াল মানে। ভাগের সময় কি জানি যদি বেস ইকুয়াল হয় তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, তাহলে 2 to the power 7 minus 5 that is 2 square
সমান সমান 4। তাহলে এটা উপরে আসলো 4, নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তার মানে কোনটা অপশন হবে 4:1, অপশন এ। বোঝা গেছে? ক্লিয়ার তো? নেক্সট দেখি, কিছুই ছিল না অঙ্কটায়। A cube of edges 5 centimeter is cut into cubes in each of edge 1 centimeter. The ratio of the total surface area of one of the small cubes to that of large cube is equals to, দুটো একটা কিউব ছিল 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, সেটা থেকে কেটে তুমি 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কিউব বার করেছো, তাহলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফল ছোট কিউবের সাথে বড় কিউবের সমগ্রতলের ক্ষেত্রফল এর অনুপাত কত হবে সেটা বার করতে দিয়েছে। কিউবের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? টোটাল সারফেস এরিয়া অফ কিউব কি হয় 6 ইন্টু এ স্কোয়ার, এ মানে সাইড। একদম সিম্পল, এখানে কিছুই না, সাইড তো বলেই দিয়েছে যেহেতু, আর একটাই বলেছে রেশিও অফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ ওয়ান স্মল কিউব টু দ্যাট অফ লার্জ কিউব। তা এখানে ছোট কিউবটা কত হবে 6 ইন্টু 1 স্কোয়ার, বড় কিউবটা কত হবে 6 ইন্টু 5 স্কোয়ার। অনুপাত বলছে কেটে গেল 1:25। ফর্মুলা জানা থাকলে দেখে দেখে আনসার বলে দেবে এই অঙ্কটার। অপশন ডি হবে আনসার। ঠিক আছে, নেক্সট দেখি। Starting from his house one day, a student walk at the speed of 2.5 km/h and reaches his school 6 minutes late. Next day at the same time he increases his speed by 1 kilometer, increase বাড়ালো and reaches school by 6 minutes early. How far is the school from his house? এটা তো খুবই কমন কোশ্চেন, প্রায় বলতে পারো সার্টেন যে আসেই পরীক্ষায়, আসবেই কোনো না কোনো পরীক্ষায়, তুমি এই অঙ্কটা 100% দেখতে পাবে। কি বলছে, প্রথম দিন সে গেল যখন 2.5 km/h, পরে পরে তাতে তার কি হলো 6 মিনিট লেট হলো। এবার পরের দিন সে 1 km/h স্পিড বাড়িয়ে দিল, মানে 2.5 থেকে 3.5 করে দিল। ঠিক আছে, তাহলে সে 6 মিনিট আগেই পৌঁছে গেল। তাহলে স্কুলের হাউ ফার ইজ দ্য স্কুল ফ্রম হিজ হাউস হবে এটা। ঠিক আছে, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। ক্লিয়ার? এটাও তাহলে আমি আগে সিম্পল ভাবে তোমাদের করে দেখাই, তারপরে এটা শর্টকাট ফর্মুলা আছে। সিম্পল ভাবে করে দেখাচ্ছি কারণ যদি কেউ নতুন হয়ে থাকো তাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা, ডিস্টেন্সটা হাউস টু স্কুল, x কিলোমিটার। ফার্স্ট দিন স্পিড ছিল 2.5 km/h, তাহলে x ডিস্টেন্স বাই স্পিড x বাই 2.5। ওকে, লেট হলো তার, দ্যাট মিন্স হি শুড কাম 6 মিনিট আর্লিয়ার, 6 মিনিট আরো আগে আসা উচিত ছিল, মাইনাস 6/60। 6/60 কেন, কারণ মিনিটে আছে আর এটা km/h ঘন্টায় বেরোবে। ঠিক আছে, তাহলে এটা হলো স্কুলে পৌঁছানোর নির্দিষ্ট সময়। x/2.5 এ পৌঁছে দেখছো যে 6 মিনিট দেরি হয়ে গেছে, তাহলে তোমাকে আরো 6 মিনিট আগে আসতে হতো যদি ঠিক টাইমে পৌঁছাতে হতো। ওকে, তাহলে স্কুলে পৌঁছানোর সঠিক সময় হলো এটা প্রথম দিনের সাপেক্ষে। দ্বিতীয় দিন x/3.5, 1 কিলোমিটার বাড়িয়ে দিয়েছিল, আমি আগে লিখে দিয়েছি, তাতে কি হয়েছে 6 মিনিট আগেই পৌঁছে গেছে, তার মানে আরও তার হাতে 6 মিনিট সময় আছে, প্লাস 6/60। ঠিক আছে, এবার এটাও কারেক্ট টাইম স্কুলে পৌঁছানোর, এটাও কারেক্ট টাইম, তা দুটো ইকুয়াল হয়ে যাবে। এটাও সঠিক সময় স্কুলে পৌঁছানোর, এটাও সঠিক সময়, দুটো সমান। ব্যাস এখান থেকে ক্যালকুলেশন করে ফেলি আমরা, x/2.5 মাইনাস x/3.5 সমান সমান 6/60 প্লাস 6/60। ঠিক আছে, তাহলে এদিকে এলসিএম 25, 2.5 যদি এখানে করি আমরা, 2.5 মানে পয়েন্টে যদি ভাঙি 2/5, 2x/5 মাইনাস এটা দিয়ে যদি ভাঙি 2x/7 ইজ ইকুয়ালস টু 12/6।
60, সেম হলো 35, 14 মাইনাস 10 সমান সমান 12/60, তাহলে 4x বাই 35 সমান সমান 12/60, এটা তো কেটে যাবে, 1/5 হয়ে গেল, তাহলে x ইজ ইকুয়ালস টু 35/20, 7/4, দ্যাট ইজ 1.34 কিলোমিটার। বোঝা গেছে অঙ্কটা? সলভটা বোঝা গেছে আশা করি। এবার এখানে যেহেতু পয়েন্ট ছিল বলে ক্যালকুলেশনে একটু সেই জায়গাটা সময় লাগলো, তাহলে আমরা কি করতে পারি, এটা 2x/7 কি করে এসছে বোঝা গেছে তো? কিভাবে বলতো, x/2.5, তো 2.5 মানে 25/10, তো 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, এবার উপরে চলে যাবে 2x/5, একই রকম ভাবে 2x/7 এসছে। কিন্তু এবার এই জায়গাটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, এই অঙ্কটাকে আরো সহজে কি করে করতে পারি, জাস্ট একটা ফর্মুলা ইউজ করতে হবে তোমাকে, ডিসটেন্স ইজ ইকুয়ালস টু s1 ইন্টু s2 বাই s2 মাইনাস s1 ইন্টু লেট প্লাস আর্লি বাই 60। ঠিক আছে, s1 কত 2.5, s2 কত 3.5, s2 মাইনাস s1 মানে 3.5 মাইনাস 2.5 1, লেট প্লাস আর্লি, লেট কত হয়েছিল 6 মিনিট, আর্লি কত 6 মিনিট, তাহলে 6 আর 6 কত 12, 12/60, শেষ 5, 5 দিয়ে কাটলে 0.7, 2.5 ইন্টু 2.5 ইন্টু 0.7 দ্যাট ইজ 1.75, 0.34 কিলোমিটার। ওকে, শুধু ডেটার জন্য একটু সময় বেশি লাগতে পারে, আদারওয়াইজ এই কোশ্চেনটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ক্লিয়ার তো কোশ্চেনটা? নেক্সট কোশ্চেনে যাই এবার। A man traveled at a certain distance by train at the rate of 25 km per hour and walked back at the rate of 4 km per hour. If the whole journey took 5 hours 48 minutes, the distance was, কিছুক্ষণ আগে কিন্তু করেছি সেম টাইপের অঙ্ক। এবার ডেটাটা দেখো 5 আওয়ার 40 মিনিট 48 মিনিট আছে, এটা আমি আর অত ভাঙবো না, এটা আমি ডাইরেক্ট তোমাদের করার চেষ্টা করব। মোট সময় বলছে 5 ঘন্টা 48 মিনিট, ডিসটেন্স কত সেটাই বার করতে দিয়েছে, স্পিড যাতায়াতের দিয়ে দিয়েছে। এবার ধরো দেখো আমাকে বলছে 5 ঘন্টা 48 মিনিট সময় লাগবে। এবার যেহেতু 4 ঘন্টা অলরেডি আর 4 কিলোমিটার পার আওয়ার আছে অলরেডি, আচ্ছা 25 কিলোমিটার কি আনসার হতে পারে কোনো রকম ভাবে? হতে পারে না, কারণ কি ধরো 25 কিলোমিটার আছে, 4 দিয়ে ভাগ করলে 6 ঘন্টা 1.4, তার মানে 6 ঘন্টা প্লাস হচ্ছে, তোমার সময় বলছে 5 ঘন্টা 48 মিনিট, তো একটা আসার ক্ষেত্রেই 6 ঘন্টা সময় লেগে যাচ্ছে যদি 25 কিলোমিটার হয়, তাহলে কি এটা সম্ভব? সম্ভব না। একই লজিকে 30টাও ক্যান্সেল, কারণ 25এই যদি 6 হয় তাহলে 30এ তো আরও বেশি হবে, 7এরও বেশি হবে, এই দুটো তাহলে ক্যান্সেল। তাহলে আমার পড়ে থাকলো কি এই দুটো, অপশন টেস্ট করে করতে হবে। এবার 20 কিলোমিটার যদি ধরি আমি, ওকে ভালো করে দেখবে, হ্যাঁ 20 কিলোমিটার যদি হয় তাহলে 4 কিলোমিটার পার আওয়ার 20/4, আর 25 কিলোমিটার পার আওয়ার 20/25, তাহলে এটা কত হচ্ছে 5, আর এটা হচ্ছে 4/5, 4/5 এটা ঘন্টা, এটাও ঘন্টা। এবার এখানে মিনিট বলছে 5 ঘন্টা 48 মিনিট, তা 4/5কে যদি মিনিটে করি তাহলে 60 দিয়ে গুণ করব, 5 12 60, দ্যাট ইজ 48 মিনিট হয়ে গেল, 5 আওয়ার 48 মিনিট। তাহলে আনসার কত? অপশন সি মিলে গেল আমার এই অপশন ধরে। কোশ্চেনটা বোঝা গেছে? আরেকবার আমি শুরু থেকে বলছি, হ্যাঁ দেখো বলছে 25 কিলোমিটার যাওয়ার টাইম স্পিড আর আসার স্পিড হলো 4 কিলোমিটার পার আওয়ার, যাওয়ার স্পিড 25 কিলোমিটার পার আওয়ার, আসার স্পিড হলো 4 কিলোমিটার পার আওয়ার, মোট সময় বলছে 5 ঘন্টা 48 মিনিট। এবার যদি আমি ডিস্টেন্স 25 কিলোমিটার ধরি, 25 কিলোমিটার, তাহলে দু ক্ষেত্রেই তো সময় যোগ করে আমাকে 5 ঘন্টা 48 মিনিট বার করতে হবে, t1 প্লাস t2 যাওয়ার সময় আসার সময় মিলিয়ে 5 আওয়ার 48 মিনিট দেখাতে হবে। এবার ধরো আসার সময়, যেটা আসার সময় স্পিড কত ছিল 4 কিলোমিটার পার আওয়ার, যদি 25 কিলোমিটার স্পিড ধরি তাহলে 25/4 গ্রেটার দ্যান 6 হয়ে যাচ্ছে, সমান 6 পয়েন্ট সামথিং হচ্ছে। তো আমার তো 5 ঘন্টা বলছে, তো 6 ঘন্টা হলে তো সেটা আনসার হবে না, কারণ আনসার বেশি হয়ে যাচ্ছে, রিকোয়ার্ড টাইমের থেকে বেশি হয়ে যাচ্ছে। এই লজিকে 25 ভুল, সেই একই লজিকে 30ও ভুল হবে, কারণ 30কেও 4 দিয়ে ভাগ করলে 7এরও বেশি হয়ে যাবে, তার মানে এই দুটো অপশান ভুল।
আমার তাহলে 20 অথবা 15 হবে, তো 20 দিয়ে করলাম, দেখলাম মিলে গেল, তাহলে আনসার হলো 20। 15 দিয়ে করলে যদি মিলে যেত তাহলে 15 আনসার হতো। আন্ডারস্টুড? ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখি। both the radius and the height of a right circular cone are increased by 20%, the volume will be increased by। আচ্ছা দেখো বলছে যে কোণের হাইট এবং রেডিয়াস দুটোই 20% করে বেড়েছে, তাহলে ভলিউম কত বাড়বে? এটা কিন্তু বাই ফর্মুলা দিয়ে করলে অনেকটা জটিল হবে। সেক্ষেত্রে আমরা কি করব, ধরো ফর্মুলা কি আছে সে তো ফার্স্ট কোশ্চেনেই দেখিয়েছিলাম, পাই আর স্কোয়ার এইচ, এই সরি রাইট সার্কুলার কোণ বলছে তো 1/3 হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। যারা কনস্ট্যান্ট তাদের কোনো ভূমিকা নেই, 1/3 পাই এর কোনো ভূমিকা নেই, আর স্কোয়ার এইচ এরই ভূমিকা মেনলি এখানে থাকবে। তার মানে রেডিয়াস দুবার বাড়বে, আর স্কোয়ার এইচ এর উপরই আমাকে ডিপেন্ড করে ভলিউম বাড়বে কমবে, কারণ এটাই পরিবর্তিত হয়। 1/3 পাই এর মান ফিক্স থাকে, 1/3 মানে 1/3 আর পাই মানে 22/7, তাহলে আর স্কোয়ার এইচ এর উপর ডিপেন্ড করবে। তার মানে আর বাড়বে দুবার, রেডিয়াস রেডিয়াস এইচ, আর স্কোয়ার এইচ কে লেখা যায়, ঠিক আছে। 20%, তার মানে প্রত্যেকটা 20% করে বাড়বে। দেখো কিভাবে আমি ভাবতে পারি, 20% মানে ফ্র্যাকশনের রেসপেক্টে কি হয় 1/5, সবাই জানো 1/5। এবার 1/5 যদি ইনক্রিজ হয়, 1/5 যদি ইনক্রিজ হয়, ইনক্রিজড ভ্যালু কত হয়ে যাবে 6/5, ঠিক আছে। 1/5 যদি কোনো জিনিসের ভ্যালু 1/5 যদি ইনক্রিজ হয় তাহলে কত হয়ে যাবে 6/5, কারণ একের সাপেক্ষে হিসাব করতে হয়, ভগ্নাংশ মানে একের সাপেক্ষে, 1/5 যদি বাড়ে তাহলে 1 + 1/5 = 6/5, তাহলে প্রত্যেকটা জিনিসই এখানে 6/5 হয়ে যাবে। রেডিয়াস প্রথমে 6/5, পরের বারও 6/5, আর হাইটও 6/5, গুণ হয়ে যাবে গণিতক আকারে। এবার যদি হয় তাহলে 216/125, ক্লিয়ার? তার মানে ছিল কত 225, সরি 125 হলো কত 216, কত হলো 125 থেকে 75 আর 16, দ্যাট ইজ 91। তাহলে 91 বাড়লো কততে 125-এ, তাহলে 100-তে কত বাড়বে, অঙ্ক শেষ। 25 দিয়ে 4, 25 দিয়ে 5, 18.2, দ্যাট ইজ 18.2 ইন্টু 4, 72.8% বাড়বে হলো ভলিউম। শুরু থেকে একবার বলে দিচ্ছি, হ্যাঁ দেখো কি বললাম, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 আর পাইটা কনস্ট্যান্ট, এদের মান চেঞ্জ হয় না, সুতরাং এদের উপর মোট মানেরও কোনো পরিবর্তন দেখা যায় না। মোট মানের পরিবর্তন শুধু যারা পরিবর্তিত হয়, মানে রেডিয়াস আর হাইট যাদের মান বিভিন্ন হতে পারে তাদের উপর ডিপেন্ড করে। তো আর স্কোয়ার এইচ আছে, আর স্কোয়ার এইচ মানে আর ইন্টু এইচ, মানে রেডিয়াসের দুবার আর হাইটের একবারের পরিবর্তন মিলে হলো আয়তনের পরিবর্তন হবে, ক্লিয়ার? এবার রেডিয়াস সবাই কত করে বেড়েছে, 20% করে বেড়েছে, ওই জন্য এখানে ঝামেলা কম কম্পারেটিভলি। 20% মানে 1/5। এবার 1/5 যদি বৃদ্ধি পায়, আমি দেখিয়ে দিলাম কোনো জিনিসের মান 1/5 বৃদ্ধি পেলে হয়ে যাবে কত 6/5, তার মানে রেডিয়াস প্রথমে 6/5 হলো, পরের বারও 6/5 হলো এবং হাইটও 6/5 হলো, তো মিলিয়ে মোট পরিবর্তিত মান হলো 216/125, তার মানে ছিল 125 হলো 216, কত বাড়লো 91। এবার 125-এর মধ্যে যদি 91 বাড়ে তাহলে 100-এর মধ্যে কত বাড়বে 72.8, দিস ইজ দ্য আনসার। ওকে, আরেকটা ফরম্যাট কি আছে এটার, আরেকটা ফরম্যাট হলো ওই যে তোমাদের কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম না, x + y + xy/100, এইভাবেও করতে পারো। কিভাবে, এখানে দুটো মানেই দুটোর ক্যালকুলেশন করা যায়, কিন্তু এখানে আছে 3 বার আর আর এইচ, তো প্রথমে 20% করে দুবার হিসাব করতে হবে, 20 + 20 + 20 × 20/100 হলো 20 + 20 40, কাটলো +4, দ্যাট ইজ 44%। প্রথম দুটো 20, রেডিয়াসের 20 20 মিলে 44। এবার আবার 44 + 20 + 44 × 20/100, 44 + 20 মানে 64, প্লাস 0 কাটলাম তাহলে 88/10, 64 + 8.8, দ্যাট ইজ 72.8%। বোঝা গেল ওই সাকসেসিভের ফরম্যাট দিয়ে? অ্যাকচুয়ালি প্রথম ফরম্যাট যেটা শিখেছিলাম ওটা বুঝতে অনেক সুবিধা, বুঝিয়ে করা যায় অনেক, আর পরেরটা হলো ডাইরেক্ট ফর্মুলায় ফেলে দিতে হয়, ওই জন্য আমি দুটোই বলে দিলাম, যেটা তোমাদের সুবিধা লাগে ক্যালকুলেশনের ওয়াইজে, যে যেটা কমফোর্টেবল সে সেটাই করবে। ওকে, তাহলে আজকের সেশন এত অবধি থাক,
আজকে 5 নম্বর সেট হলো, পরের দিন অবশ্যই আমরা 6 নম্বর সেট করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা কন্টিনিউয়াস থেকে যাও আর আমাদের সেশনগুলোকে লাইক এবং শেয়ার নিশ্চয়ই করো, সাবস্ক্রাইব করে রাখো। আর যারা যারা প্রিলিমসের ব্যাচ জয়েন করতে চাও তারা আমাদের এখানে দেওয়া নাম্বারে নিশ্চয়ই যোগাযোগ করো, বা ওয়েবসাইটেও দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আজকে এত অবধি থাক, নেক্সট দিন দেখা হবে নেক্সট সেট নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই সুস্থ থাকো এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এবং আগামী দিনে যাতে তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয় সেই লক্ষ্যে এগিয়ে যাও প্র্যাকটিসের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ।